প্রত্যেকটি নীতি ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এই রাজ্যে কতজন বিএলও আত্মহত্যা করলেন, দেশ জুড়ে কতজন বিএলও আত্মহত্যা করলেন, কতজন বিএলও এই চাপের মুখে হার্ট অ্যাটাকে মারা গেলেন, সেটা হিসেব রাখা মুশকিল হয়ে যাচ্ছে। 70 লক্ষের নাম কাটা হয়েছে, 25 লক্ষের নাম আলাদা করে যুক্ত করা হয়েছে। এদেরকে ভাতে মারবে, এদেরকে পেটে মারবে, এদেরকে হেতাল যুক্তের নাম কাটবে একজন মুখ্যমন্ত্রী। নাজিরাবাদের সেই সমস্ত অগ্নিদগ্ধ শ্রমিক, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই যে ঘটনা, সেটা আরেকবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষ জুড়ে খেটে খাওয়া মানুষ, অসংগঠিত শ্রমিক, তাদের কোন রকম কোন নিরাপত্তা আজকে নেই। তাদের জীবনের নিরাপত্তা নেই, তাদের কাজের নিরাপত্তা নেই, তাদের বেঁচে থাকার এই মুহূর্তে কোনো জীবিকার নিরাপত্তা নেই। আর সেই জন্যই আরেকবার আমাদেরকে এটা বুঝতে হবে, এই যে 4টে শ্রম কোড আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা শ্রমিকের সমস্ত নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য, তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য। আর তাই আজকে এই অনুষ্ঠান থেকে আমি পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষের যে শ্রমিকেরা আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ধর্মঘটকে সর্বতভাবে সমর্থন জানাই। 1948 সালে সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, সেই সদ্য স্বাধীন হওয়া দেশে সেই স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় এক নেতা মহাত্মা গান্ধী, তাকে কিভাবে সেই 30শে জানুয়ারি হত্যা করেছিল নাথুরাম গোডসে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, একটা বড় একটা ষড়যন্ত্র ছিল। এই স্বাধীন দেশটাকে, এই সদ্য স্বাধীনতা পাওয়া দেশটাকে ঘেঁটে দেওয়ার জন্য, এই দেশটাকে বিপথে পরিচালিত করার জন্য, এই দেশে ক্ষমতা জবরদখল করে নেওয়ার জন্য একটা বড় চক্রান্ত ছিল। এবং সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্যই সেদিনের আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিনের যে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল, তাকে আরএসএস এর বিরুদ্ধে সেদিনকে তাকে নিষিদ্ধ করতে হয়েছিল, যাতে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, এই সদ্য স্বাধীন দেশটাকে কেউ অস্থির করে তুলতে না পারে। এবং যে ঘৃণা, যে হিংসার পরিবেশ আরএসএস সেদিনকে সৃষ্টি করেছিল ওটা দেশ জুড়ে, যার ফলে মহাত্মা গান্ধীকে তার বলি হতে হয়েছিল, শিকার হতে হয়েছিল, ওটা দেশ জুড়ে সেই পরিবেশটাকে আটকানো যায়। আজকে তার 78 বছর পেরিয়ে আমরা আজকে এখানে আছি এবং সেই চক্রান্ত গোটা দেশ জুড়ে বাড়ছে। তাই মহাত্মা গান্ধীকে স্মরণ করার সাথে সাথে তিনি সেদিন যেভাবে সে ঘৃণার বিরুদ্ধে, সে হিংসার বিরুদ্ধে, তিনি মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, মানুষের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের বিরুদ্ধে, প্রতিটি ভারতবর্ষের মধ্যে যে ঐক্যের বার্তা তিনি আমাদের দিয়েছিলেন, সেই ঐক্যের বার্তাকে আমরা তুলে ধরি। এবং তিনি যে কথাটা বলেছিলেন যে ভারতবর্ষের যে কোনো নীতি তার যদি সমীক্ষা করতে হয়, কোন নীতি প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয়, কোন নীতি সফল কি ব্যর্থ, সেটা দেখার জন্য একটাই কষ্টিপথর আছে। সেই কষ্টিপথরটা হচ্ছে সব থেকে নির্ধারতম, সব থেকে দুর্বলতম যে ভারতীয়, তার চেহারাটা দেখুন, তার সেই নীতি থেকে সেই মানুষটি কি হবে সেইটাকে মাথায় রেখে বের দেখুন। এবং আজকে ভারতবর্ষে যে নীতিগুলো আসছে, আর্থিক নীতি, শিক্ষানীতি, শ্রমনীতি, প্রত্যেকটি নীতি আদানি এবং আম্বানির জন্য তৈরি হচ্ছে। প্রত্যেকটি নীতি ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তৈরি হচ্ছে। আর তাই গান্ধীর এই শহীদ দিবসে তাকে স্মরণ করে আমরা আবার এটাও শপথ নেব যে ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ তাদের প্রত্যেকটি অধিকার, সেই অধিকারের লড়াইকে আমি শক্তিশালী করবো। আজকে আমরা এসেছি এসআইআর নিয়ে কথা বলতে। আমি দেখছি পশ্চিমবাংলার বিএলও, এই বিএলওরাও এই এসআইআর এর বিরাট বড় শিকার। এই রাজ্যে কতজন বিএলও আত্মহত্যা করলেন, দেশ জুড়ে কতজন বিএলও আত্মহত্যা করলেন, কতজন বিএলও এই চাপের মুখে হার্ট অ্যাটাকে মারা গেলেন, সেটা হিসেব রাখা মুশকিল হয়ে যাচ্ছে। কতজন সাধারণ ভোটার এই হয়রানির মুখে তারা মারা যাচ্ছেন, তার হিসেব দেখা মুশকিল হয়ে যাচ্ছে। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা 70 বছর 80 বছরের বৃদ্ধ মানুষ, সেই মেয়েরা, সেই দলিত, সে খেতে যাওয়া মানুষ, তাদের প্রত্যেকে হয়রানি, তার হিসেব দেখা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের পশ্চিমবাংলার এই বিএলও বন্ধুরা যে আন্দোলন করছে তাদের ন্যায্য দাবিতে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই হিয়ারিং সন্ত্রাসের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে সেই আন্দোলনকে সংগতভাবে সমর্থন জানাই। এই যে নির্বাচনের যে আন্দোলন,
প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার, সেই অধিকার অক্ষুণ্ণ থাকুক এবং প্রত্যেক মানুষ তিনি নিরাপদে নির্ভয়ে নিজের ভোটটা নিজের ইচ্ছে মতো যাতে দিতে পারেন, এটা হচ্ছে গণতন্ত্রের প্রথম গোড়ার কথা। আমাদের অভিজ্ঞতা বলছে যে বিহারের বুকে 70 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হলো। 70 লক্ষ, ওরা বলে 45 লক্ষ, এটা ভুলছে। 70 লক্ষের নাম কাটা হয়েছে, 25 লক্ষের নাম আলাদা করে যুক্ত করা হয়েছে। এই 25 লক্ষ তারা নতুন ভোটার কি পুরনো ভোটার সেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন করে হিসেব দেয়নি। নাম কাটা গেছে 70 লক্ষ মানুষের। সে 70 লক্ষ মানুষ কারা? তাদের অধিকাংশই বিহারের পরিযায়ী শ্রমিক। বাজার গরম করা হচ্ছে বাংলাদেশি 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 বাংলাদেশি, এই কথা বলে এই সমস্ত চক্রান্ত চলছে। আপনারা দেখছেন আসামের বুকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন? তিনি সেখানকার বলছেন সেখানকার খেটে খাওয়া মুসলিম মানুষ, বাংলা ভাষী যদি মুসলিম মানুষ হন তাকে তারা বলেন মিয়া, বলছেন আমি 5 লক্ষ মিয়ার নাম কেটে দেবো। তিনি সেখানে বলছেন যে তিনি যদি রিক্সা চালায় সে রিক্সার ভাড়া যদি 5 টাকা হয় তাহলে তাকে 4 টাকা নাও, 5 টাকা দিও না। এদেরকে ভাতে মারবে, এদেরকে পেটে মারবে, এদেরকে হেতাল থেকে নাম কাটবে। একজন মুখ্যমন্ত্রী এই সংবিধানের শপথ নিয়ে চেয়ারে বসে মুখ্যমন্ত্রী আজকে খোলাখুলি স্পষ্ট ভাষায় তিনি বলছেন 5 লক্ষ লোকের নাম কেটে দাও, 5 লক্ষ লোকের নাম কেটে দাও, 5 লক্ষ লোককে প্রাণে মেরে দাও। এই কোনো বিদ্বেষ ছড়াচ্ছে, এই বিদ্বেষ ছড়ানো মুখ্যমন্ত্রী, এই গণহত্যা করার ডাক দেওয়া মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্য নন, তার যায় না। এই মুহূর্তে জেলে হওয়া উচিত এই আসামের মুখ্যমন্ত্রী, তাকে জেলে পাঠানো উচিত এই বক্তব্যের পরে। কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট চুপ, ভারতবর্ষ নির্বাচন কমিশন চুপ। আজকে এই সমস্ত মিথ্যে কথা বলে এই চক্রান্ত করে আমাদের যে ভোটের অধিকারটা কেটে নিচ্ছে আমরা দেখছি। এরা নাকি বুঝে উঠতে পারছেন না যে পশ্চিমবাংলায় যে বসু সেই বোস, সুভাষচন্দ্র বসু আর জ্যোতি বোস তা একই। বিমান বোস আর জ্যোতি বোস, কেউ বসু লেখেন কেউ বোস লেখেন, তারা সবাই এক। কেউ গাঙ্গুলি লেখেন কেউ গঙ্গোপাধ্যায় লেখেন, তারা সবাই এক। কেউ মুখোপাধ্যায় লেখেন কেউ মুখার্জি লেখেন, তারা সবাই এক। আমি ভট্টাচার্য লিখি, বুদ্ধদেব বাবু ভট্টাচার্য লিখতেন, সবাই এক। এটা নাকি তারা বুঝে উঠতে পারছে না। এদের যে এআই এর হিসেব তারা পশ্চিমবঙ্গের মানুষের নাম বুঝে উঠতে পারছে না। এবং এই জন্য নাকি ওরা 1.5 কোটি মানুষকে এখানে নামের দিকে পাঠিয়েছে। এবং এই যে হিয়ারিং এর সন্ত্রাস, এই কথাটা খুব শর্টকাটি কথা। হিয়ারিং, এটা যে আপনারা বলেছেন যে শুনানি না হয়রানি, এটা কি চলছে? এটা শুনানির অভিযান চলছে না হয়রানির অভিযান চলছে? সেই ইলেকট্রাল বন্ডের সময়ে আমরা বলেছিলাম যে ইলেকট্রাল বন্ড ব্যাপারটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা দুর্নীতি। এটা হচ্ছে এইভাবে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে বেনামি টাকা নিয়ে নেওয়া এবং সেই টাকা সম্পর্কে যথেষ্ট কিছু না বলা এবং পরে সেই সমস্ত কোম্পানিগুলো এবং সরকারের মধ্যে একটা অশুভ আঘাত, কোম্পানির কাছ থেকে টাকা নাও আর সেই টাকা নিয়ে নির্বাচনে যেতে আর নির্বাচনে জিতে দেশের সমস্ত সম্পত্তি, দেশের সমস্ত কিছু সেই কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এটা বলেছি, সুপ্রিম কোর্টের টনক নড়েনি। কিন্তু কয়েক বছর কেটে যাওয়ার পরে অবশেষে সেই চন্দ্রচূড় তিনি বলেছিলেন যে হ্যাঁ, এই ইলেকট্রাল বন্ড ব্যাপারটা হচ্ছে সংবিধান বিরোধী এবং ইলেকট্রাল বন্ড বাতিল করে। তার ইলেকট্রাল বন্ড বাতিল হলো, কিন্তু সেই বন্ডের রাস্তা দিয়ে যে টাকাটা এলো, সেই টাকাটা কিন্তু আর মানুষের ঘরে চলে এলো না, সেই টাকাটা কিন্তু বাজেয়াপ্ত করা হলো না, সেই টাকাটা বিজেপির ঘরেই চলে গেল। কিন্তু সেটা সুপ্রিম কোর্ট বললেন। আমি জানি না কত লক্ষ কত কোটি মানুষের নাম বাদ যাওয়ার পরে একদিন সুপ্রিম কোর্টের হয়তো চমক করবে, একদিন হয়তো সুপ্রিম কোর্ট বলবে যে এসআইআর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সংবিধান বিরোধী। আমরা কিন্তু শুরু থেকেই বলেছি, আগে সেই কথাটা বলতে এসেছি, এসআইআর সংবিধান বিরোধী। বাংলা ভাষায় কথা বলা বাংলার শ্রমিক, মুসলমান হিন্দু যাই হোক না কেন, ধর্মে যাই হোক না কেন, তাকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে। এবং শেষ পর্যন্ত অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বাংলায় কথা বলারও দরকার নেই, পশ্চিমবাংলা হওয়ারও কোনো দরকার নেই। ছত্তিশগড়ের হিন্দিভাষী শ্রমিক যার নাম রামনারায়ণ বঘেল, যিনি মুসলমান না, যিনি বাংলায় কথা বলেন না, হিন্দিভাষী ছত্তিশগড়ের শ্রমিক, তাকে কেরালার মুখে পিটিয়ে মারা হলো বাংলাদেশি কিনা এই সন্দেহে। তাহলে এই যে আজকে নিরাপত্তাহীনতা অবস্থা তৈরি হয়েছে এবং যেটাকে যুক্ত করে পশ্চিমবাংলার এই নির্বাচনে সমস্ত ঘোড়া জল তৈরি করার চেষ্টা হচ্ছে। বাংলায় যে কথাটা আমরা বলি সবকিছু ঘেটে দেওয়া, সবকিছু ঘেটে দিয়ে পুরো জল ঘোলা করে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ দিয়ে
ক্ষমতা দখলের একটা চক্রান্ত চলছে, একটা ষড়যন্ত্র চলছে। তাই আজকে আমাদেরকে ঠিক যেমন এক একটা ভোট বাঁচাতে হবে, এক একটা ভোটের অধিকারকে বাঁচাতে হবে, এই পশ্চিমবাংলাটাকে বাঁচাতে হবে, এই ভারতবর্ষটাকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রটাকে বাঁচাতে হবে,